সবার প্রশ্নেই আমাদের সুপারস্টার শুধু ঠোঁট বাঁকিয়ে হাসত। আহা, সুপারস্টারের এই হাসিতেই যেন মেয়েরা গড়ে পড়েছে মোমের মতো। তাদের অগ্নি ছোঁয়ার পূর্বে এবং পুনরায় জমে যাচ্ছে ছোঁয়ার আশায়। সুপারস্টারের একই জবাব, এই এক জ্বালা। সব বিরক্তিকর কাজগুলো আরশাদকেই করতে হবে। এখন এই মিডিয়ার এত এত প্রশ্নের উত্তর দিতে তার দাঁত ভেঙে যাবে, তো সুপারস্টারের বিয়ে হওয়া কি আর যে সে কাজ নাকি? আরশাদ করুণ চোখে রুদ্রের দিকে তাকালো। তাতে অবশ্য বিশেষ লাভ হলো না। শ্রেয়সী মুখ বাঁকা করে, ইস, কি ঢং করে কথা বলা হচ্ছে দেখো। মনে মনে সে চিৎকার করে বলল, ওগো দেখো সবাই, তোমাদের নায়ক সাহেবের কথা শুনে মনে হচ্ছে সে ভাজা মাছটাও উল্টিয়ে খেতে জানে না। আহা! এক পর্যায়ে ভিড়ভাট্টার মধ্যে শ্রেয়সী বিরক্ত হয়ে উঠল। তখন রুদ্র ভদ্রমুখখানা দেখতেও ভালো লাগছে না তার। শ্রেয়সী সায়মীদের তাড়া দিল চলে আসার জন্য, কিন্তু তার কথা কেউ শুনলে তো। সায়মী পিহুকে আফসোস করে বলল, ইস, তোর ভাই এত সুন্দর কেন বলতো? আমার যদি এমন একটা কিউট পিউট ভাই থাকতো তাহলে সারাক্ষণ মাথায় নিয়ে নাচতাম। রাহুল ব্যঙ্গ করে বলল, কেন মাথায় নিয়ে নাচবি কেন? হাত ধরে নাচলে কি সমস্যা? জবাবে পিহু সায়মী মুখ বাঁকালো। পিহু বলল, কেন রে ভাই, কেন জামাই কেন নয়? আস্তাগফিরুল্লাহ, অন্যের জামাই নিয়ে আমি টানাটানি করব কেন? আমার তো জীবন সঙ্গী হিসেবে এমন কাউকে চাই না যে ঝুলতেছে অসভ্য মাইয়া। তাদের মধ্যেই অন্তিকা শুধু চুপ করে রইল, কোনো কিছুই প্রত্যুত্তর করল না সে। শ্রেয়সীর এই সামান্য কথাটুকুও যেন সহ্য হচ্ছে না। আশ্চর্য, সে এমন হিংসুটে হতে শুরু করলো কবে থেকে? অন্তিকা বাসায় পৌঁছে কেবলই গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরোতেই তার ফোন বেজে উঠল। সে শীতল কণ্ঠে উচ্চারণ করলো, হ্যালো, কে বলছেন? ওপাশে কিছুক্ষণ নীরবতা, কিছুক্ষণ পর প্রত্যুত্তর হলো, অন্তিকা লাইনে আছো? জি, কে বলছেন? আমি অন্ত। কেমন যেন ধীরিম ধীরিম শব্দ হচ্ছে অন্তিকার বুক মাচারে। নিজেকে স্বাভাবিক করে বলল, অন্তু ভাইয়া, হঠাৎ কি মনে করে? কোনো সমস্যা? না, এমনি তোমার খোঁজ নিতে। পড়াশোনা কোনো হেল্প লাগলে বলিও, এটা আমার পার্সোনাল নম্বর। বলেই সে চট করে কল কেটে দিল। অন্তিকা বুঝল না এটা কি ছিল। ইচ্ছে করে ফোন নম্বর দেওয়ার বাহানা, নাকি অন্য কোনো কারণ। পিয়ম কোথাও ফোন লাগালো, বলল। ফোন কাটলো পিয়ম। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। এবারে হারানোর ভয় কি ক্ষীণ? পিউ আজ দুদিন কলেজে যাচ্ছে না, রুমে বন্দি হয়ে থাকছে। কেউ না জানলেও পিউ কলেজ যাচ্ছে না তার একমাত্র কারণ পিয়ম তার ফোন তুলছে না। উফ, শত প্রশ্ন করেও বোনের মুখ থেকে এর হেতু বের করতে পারল না রুদ্র। প্রচণ্ড রাগে রুদ্র সশব্দে পিউর রুমের দরজা বন্ধ করে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। বর্তমানে তো তার এই একটাই কাজ। শ্রেয়সীর হোস্টেলের নিচে এসে কল লাগালো তাকে। এই মেয়ে, এক্ষুনি বের হও রুম থেকে। বান্ধবী যে দুদিন ঘর থেকে বের হচ্ছে না, সে খেয়াল আছে আপনার? ফার্স্ট নিচে আসো। ফটর ফটর করে নিজের কথা বলেই লোকটা খালাস তার কথা শোনার জন্য একটু ওয়েট করো না। অসহ্য লোক একটা। আরে বাবা, সে এখন রান্না চাপিয়েছে, এভাবে কি চলে যাবে? রেখে আসবো। শ্রেয়সী গ্যাস বন্ধ করে সব ঢেকে এভাবে সব রেখে ছুটল নিচে। কি আর করার, ও বাড়ি গেলে যে আজ তার আর ফেরা হবে না, সে ঠিক জানে তা। শ্রেয়সী গাড়ির কাছে টোকা দিল। কি হয়েছে বলুন, এমন অভদ্রের মতো বিহেভ করছেন কেন? রুদ্র তার কোনো প্রত্যুত্তর করল না। ডোর লক খুলে বলল গাড়িতে উঠে বসতে। শ্রেয়সী পিছনে উঠে বসল। পেছনে কেন বসেছ, বেয়াদব মেয়ে? আমি পিছনেই বসবো। সব সময় আপনার কথা আমি কেন শুনতে যাব? ওয়াই? নায়ক সাহেব দাঁতে দাঁত চাপলেও কিছু বলল না। শীতল চোখে 2 মিনিট শ্রেয়সী চোখের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করলো। সুপারস্টারের চোখের ভাষায় কি সব বুঝিয়ে দিল, কিন্তু বোকা মেয়েটা কি তা বুঝলো? শুভ্রতা মহলে পৌঁছালে দাদু চিন্তিত মুখে এগিয়ে এলো শ্রেয়সীর দিকে। কি হলো বলো তো? আমার দিদি ভাইয়ের কিছুই বলছে না। এর আগেও এমন করেছিল, অসুস্থ হয়েছিল সেবার। তুই একটু দেখ তো শ্রায়ু, মা তোকে কিছু বলে কিনা। শ্রেয়সী আশ্বাস দিল ওমর চৌধুরীকে। আমি দেখছি দাদু, তুমি চিন্তা করো না। রুদ্র বেরিয়ে গিয়েছে, পুনরায় তার শুটিং আছে আজ। শ্রেয়সী পিহুর রুমে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর।
এই মেয়ে কি হয়েছে বল, না হলে এক্ষুনি তোর গলা টিপে ধরবো। কি ধরবো বল? পিহু প্রত্যুত্তর করল না, নিঃশব্দে মাথা রাখলো শ্রেয়সীর কোলে। আমাকে একটু মায়ের মতো আদর করে দাও না গো, প্লিজ। শ্রেয়সী চোখের কোণে অশ্রু জমা হলো ক্ষীণ। চঞ্চল মেয়েটার মনে মায়ের অভাব এক বুক সমান, তা কি কেউ জানে? শ্রেয়সী আদুরেভাবে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওমর চৌধুরী নিঃশব্দে নিজের অবস্থানটুকু আড়াল করলেন। পিউ কিছুক্ষণ পর চোখ খুলে বলল, আচ্ছা, তোমার তো আম্মা আছে তাই না শ্রেয়সী? শ্রেয়সী মাথা নাড়ল। তাহলে আমাকে একটু তার গল্প শোনাবে? তুমি যাবে আমার মায়ের সাথে দেখা করতে? পিউ হাসি মুখে মাথা নাড়ল। মায়ের আদর পাবার তার কত শখ। তাছাড়া পিয়ম ভাইকে বিয়ে করলে তো শ্রেয়সীর মা তার পার্মানেন্ট। সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী সিসিটিভি ফুটেজে অবলোকন করে চমৎকার হাসতেন। তার জহুরির চোখে মানুষ চিনতে সে ভুল করে না। আশা তার স্যারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে শুটিং স্পট থেকে বাহিরে বের হলো। তখনই আবারও বিরক্তিমূলক বাক্য তার কর্ণদয়ে শ্রবণ করল। আশাদ পিছন ঘুরে মারো এক ধমক। এই কি শুরু করেছো? কি তুমি মেয়ে, ফাইজলামি পেয়েছো? পরবর্তী আর একবার এসব আবার মার্কা নামে ডাকলে ছুটিয়ে গাল লাল করে দেব, বেয়াদব অসভ্য মেয়ে। স্বামী এতক্ষণ ফাজলামোর মোড়ে থাকলেও আশাদের ধমকে কিছুটা দমে গেল। এভাবে বলছেন কেন? আপনি তো মানুষকে মোটেও সম্মান করতে জানেন না। আমি সম্মান করতে জানি না? অবশ্যই। ঠিক আছে, সম্মান করতেও চাই না তোমার মতো মেয়েদের। সামনে থেকে সরো, আমার কাজ আছে। তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না আমি। তো যার নিষেধ করেছে কে? আজব। তুমি সরবে? স্বামী দুষ্টু হেসে মাথা নাড়ল। আশাদ পাকা হাসল। সে চট করে স্বামীর কোমর ধরে কাছে এগিয়ে আনলো। করিডোরে হওয়ার এখানে মানুষের আনাগোনা কম। আশাদ ফিসফিসিয়ে তার কানে কাছে মুখ নিয়ে বলল, কি চাও তুমি মেয়ে? আমাকে যা ভাবছো আমি কিন্তু মোটেও তা নয়, সো সাবধান। ভদ্র সুপারস্টারের সাথে থেকে তো দেখছি তার প্রিয় অসভ্য হয়ে যাচ্ছে। দিনের সময়টা শ্রেয়সী পিহুকে তার মায়ের গল্প করেই শোনালো। যখন আমি কলেজে পড়ি একটু দেরি হলেই আমাকে মা খুব বকতেন, কিন্তু মনে মনে কিন্তু ঠিকই চিন্তা করে আমাদের কাছে প্রকাশ করে না। আবার যখন বায়না ধরে রান্নাঘরে গিয়ে হাতে ছ্যাঁকা লাগাতাম তখনও বকতো। সবই কিন্তু তাদের যত্নের আলাদা আলাদা ধরন। প্রতিটি মাই চমৎকার, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। সেসব মাকে কখনো মায়ের কাতারে ফেলা যায় না, তাহলে মা পদবিটার অসম্মান করা হয়। আরে মা শব্দ হচ্ছে একটা পবিত্র অনুভূতিতে মেশানো বাক্যাংশ। সেটাকে কিছু নোংরা মস্তিষ্কের মানুষের জন্য তো এই পবিত্র ধ্বনিকে অপমান করা যায় না। একজন চমৎকারী মা কখনো তার সন্তানকে অবহেলা করে না। মাগরিবের মধ্যে পিউ ঘুমিয়েছে। শ্রেয়সী সালাদ আদায় করে ব্যালকনিতে বসে রইল কিছুক্ষণ। ওমর চৌধুরী তার কাছে বিয়েছে এসে দাঁড়ালো, বলল, তোমাকে ডেকে চিন্তিত মনে হচ্ছে দিদিভাই। ওমর চৌধুরী শ্রেয়সীর মাথায় হাত রাখলো। শ্রেয়সী জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আচ্ছা দাদু, তোমার তো অনেক বছরের অভিজ্ঞতা, অনেক মানুষের সঙ্গে তোমার ওঠা বসা, তাই না? দাদু মাথা দোলালো। তাহলে বলো তো, একজন মা তার বিবাহিত জীবনে কেন একজন পুরুষ ও মহিলার ছবির দিকে তাকিয়ে হাউমাউ করে কান্না করবে, তাও তার পরিবারের অলক্ষ্যে? ওমর সাহেব ফোঁত করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন, বললেন, এক একজন মানুষের ভিন্ন ভিন্ন অনুভূতিকে মিশ্র তাদের মন। মন কখন কি চায় বোঝা সহসাই বড্ড মুশকিল। সেই মা হয়তো কোনো কষ্ট পেয়েছে সেই মহিলা বা পুরুষের দ্বারা, না হলে এমন কোনো ঘটনা রয়েছে যা খুবই মর্মান্তিক। আবার সেটা পরিবার জানলে কষ্ট পাবে বা রাগ করবে, তাই লুকিয়ে অশ্রু বিসর্জন। বুঝলে দিদিভাই? শ্রেয়সী মাথা নাড়ল। সে সবই বুঝলো, কিন্তু তার মায়ের কষ্ট সে তার সহ্য হয় না। বুকের মাঝে হৃদস্পন্দন থেমে থেমে আসে। করটির নার্ভগুলো যেন কেমন ধিরিম ধিরিম শব্দ করে। শ্রেয়সী নিজের ফোন বের করলো। নিজের ফোন থেকে তার মায়ের ফটো দেখালো ওমর চৌধুরীকে। তিনি জবাব দিলেন সে চিনে না এই মহিলাকে। হতাশ হলো শ্রেয়সী। নিঃশব্দেই বসে রইল সে আরও কিছুক্ষণ। অথচ বোকা মেয়েটা জানলই না তার বাবার ছবি দেখালে সে অনেক কিছুই জানতে পারত। রহস্যের খেলা
চারিদিকে কে জিতবে কে হারবে বোঝা বড় দায়। এই পৃথিবীর সবই তো রহস্যের বেড়াজালে ঘেরা। চন্দ্র সূর্য আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবই যেন দেখেও বড্ড না দেখা, চিনেও বড্ড অচেনা। এমন কেন সব? সৃষ্টিকর্তা পৃথিবীর সব সৃষ্টি করেছেনই গোলক ধাঁধাময় একজন মানুষের ভিন্ন চরিত্র। কখনো পরিচিত মানুষটির পরিচিত মুখশ্রীর হঠাৎ বদলে যাওয়া আচার আচরণে অপরপক্ষের মনুষ্য হৃদয়কে ভীষণ পীড়া দেয়, মাঝে মধ্যে যা আমাদের কল্পনারও বাহিরে। নিস্তব্ধ কালো রাত, আকাশের গুমট ভাব, আমাবস্যার অন্ধকার, চাঁদ মামার দেখানি গগনে, এমনকি একটি নক্ষত্র রাজিও নয়। আচ্ছা, অপরাধীর অপরাধে এই নিকুশ রাতগুলো এমন সঙ্গ দেয় কারো, নাকি অপরাধীরাই বেছে নেয় এই অন্ধকার পাপময় কারো রাতকে? হুম, কিন্তু সবসময় যে পাপীর চাওয়ায় পূর্ণ হবে না। কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড় দেয় না। পাপের ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। বনানীর নামকরা ব্যবসায়ী ইয়াসির কামাল তার ভ্যান গাড়িতেই তুলে দিচ্ছে অসংখ্য চোরা কারবারি। কেউ কি বুঝবে এমন ভাঙা চোরা ভ্যান গাড়িতে লক্ষ লক্ষ অবৈধ মাল? বেটে লোকটির হুঙ্কার পূর্ণ স্বর, এই মালগুলো খুব দ্রুত ওঠাও, হাত চালা হাত চালা। খাওয়া দাওয়া করিস না নাকি? বল নেই গতরে। মাল বহন করার মধ্যে থেকে একজন বিচ্ছিরি ভাষায় গালি দিল। আব্বে হালায়, নিজে তো বসে আসোস চেয়ারে, আবার আমাকে হুকুম দেশ। তোর মেশিনে পাওয়ার কাইটটা দিতে পারলে তয় বুঝতি। সুন্দরী জবতী মাইয়া গো ধরে নিজের মেশিন চালাও, তোর তো কম না বুইরার। শালার পেটে দেয় তোর এইখানে আইসি, নইলে আমি মুরাদ তোর এইখানে থুও ফালাই না। কি অসভ্য ভাষা তাদের! অদূরে গাড়ির সাথে দিয়ে হেলান দিয়ে দাঁড়ানো পুরুষটি হাতের যন্ত্রটি দিয়ে মুরাদের সকল গতিবিধি লক্ষ্য করল এক নিমিষেই। ঠোঁটের কোণেই খেলে গেল তীক্ষ্ণ শয়তানি হাসি। তার পাশের জনকে ইশারা করলো একই টার্গেট করো। খাসা হুজুর কি পেয়াদা? হ্যাঁ। সকল মাল ওঠানো এক ফাঁকেই মুরাদ এসেছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। তখনই টার্গেট কাজে লাগলো পুরুষটি। তার পাশেই থাকা কালো মাস্ক পরা লোকটিকে ইশারা করলো এগিয়ে যেতে। লোকটি মুরাদকে মুখ বেঁধে নিয়ে আসলো পুরুষটির সামনে। সে মুরাদের হাতে এক আঙুল পরিমাণ বোতলের মতো শিশি দিল, বুঝিয়ে দিল সকলের মধ্যে ছেড়ে দিয়ে নিজে মাস্ক পরতে, তাদের ইশারা করতে। যা টাকা চাই পাবে, ব্যাস কাজ শেষ। ইয়াসির কামাল চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো এক বদ্ধ জায়গায়। সামনেই গুটি গুটি অক্ষরের স্পষ্ট লেখা হোয়াইট স্ন্যাক্স। ইয়াসির কামালের কপাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা ঘামের লেশ। এরপর তার পরিণতি কি ভাবতেই থরথর করে কাঁপতে লাগলো সে। বেটে লোকটার কিছুক্ষণ আগের হুঙ্কার কোথায় গেল তার? মুহূর্তে সামনে এক সুদর্শন পুরুষালী অবয়বে কাঁপন বাড়বই কমল না তার। কি ট্রিটমেন্ট দিবে তাকে? সকলের মতোই তাকেও কি হসপিটালে কোমায় পাঠাবে? প্রচণ্ড জোরে শব্দ হতে লাগলো প্রায় কয়েক মিনিট। কিসের? নিশ্চিত মারধর। তারপর তারপর সব পুনরায় নিস্তব্ধ। গাছের পাখিরা উড়াল দিয়েছে এই অন্ধকার গগনে। শ্রেয়সী প্রিয় রুমের ব্যালকনিতে বসে আছে অনেকক্ষণ যাবৎ। অন্ধকার রাতের কোলাহলহীন রাস্তা ল্যাম্পপোস্টের বাতির দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। নায়ক সাহেব আজ বাড়ি ফিরবে না, তার নাকি আজ শুটিং আছে রাতভর। শ্রেয়সী ভেবে পায় না এই লোক এত পরিশ্রম করে কিভাবে। যেখানে মানুষ বছরে দুটো ছবি শুটিং শেষ করতে পারে না, সেখানে এই লোক 5-6টা কি করে শেষ করে। হঠাৎ ভাবনার মাঝে তার মুঠোফোন সশব্দে বেজে উঠল। কিছুটা চমকালো সে। এত রাতে কে হতে পারে? ডিজিটাল ফোনটির স্ক্রিনে ভাসে একটি নাম, সুপারস্টার। শ্রেয়সী ফোন উঠালো। ওপাশে নীরবতা। সেও কি উৎক্ষণ নীরব নিঃশ্বাসের প্রহর শুনল। ভেসে এলো রুদ্রের কেমন জড়ানো গলায় অন্যরকম স্বর। কি করছো? শ্রেয়সীর হৃদ মাঝারে সমুদ্রের ঢেউয়ের মতো উত্থাল পাথাল ঝড় শুরু হলো। নিজের অনুভূতিতে সে নিজে বিরক্ত। মাঝরাতে মানুষ কি করে নায়ক সাহেব? মাঝরাতে মানুষ তার বউয়ের সঙ্গে হৃদয়ের আলিঙ্গন ঘটায়, বুঝলে মেয়ে? শ্রেয়সীর সুপারস্টারের এমন নির্লজ্জ কথায় যার পর নয় হতবাক। কে বউ? কার বউ? কিসের বউ? রুদ্র একই টোনে জবাব দিল। শায়ু পাখি বউ, সুপারস্টারের বউ, দুষ্ট বউ। নায়ক সাহেব কি শুটিংয়ের মাঝে কিছু মিছু খেয়েছিলেন নাকি? কেন বলো তো?
না, এই যে বাজে বকছেন। আমি বাজে বকছি? অবশ্যই। নেশাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে আপনার, রাখছি। সে চট করে ফোনটা কেটে দিল। শ্রেয়সীর মনের ঝড় প্রবল আকারে বৃদ্ধি পাচ্ছে। তার বাড়াতে দেওয়া যাবে না, কিছুতেই না। রুদ্র পুনরায় কল করলো। রিসিভ করতে রুদ্র দিল এক ধমক। এই মেয়ে, ফোন কাটতে বলেছি তোমায়? শ্রেয়সী নিজ মনে তবা পড়ল। আমতা আমতা করে বলল, আপনার টাকা নষ্ট হচ্ছিল তো। তোমাকে আমি টাকার চিন্তা করতে বলেছি? ইডিয়েট, ফোন রাখো। শ্রেয়সীর ডাগর ডাগর চোখে নিজের মুঠোফোনটির স্ক্রিনে তাকিয়ে রইল। এই লোক নিজে ফোন দিয়ে ধমকি আবার নিজেই কেটে দিল, আশ্চর্য। পিহু পুনরায় ফোন লাগালো পিয়মের নাম্বারে। সে ঠিক জানে লোকটা নিজের ফোন সামনে নিয়ে কাজ করছে। পিহুর ফোন দেখে ও ইচ্ছে করেই তুলছে না। এই ছেলে প্রচণ্ড বদ, এখন যেন আরও মাথায় উঠেছে। পিহু মাথা চেপে ধরল। কি করে এখন সে এই অভদ্র লোকটাকে বশ করবে? যেন তেন বশ নয়, হলে তো হবে না, একদম সেই লেভেলের বশ করতে হবে। আচ্ছা, জাদুটোনা করা যায় না? একবার করে দেখবে কি সে? নিউজে তো কত দেখেছে। একজন ভালো জাদুকরের খোঁজ লাগাতে হবে দ্রুত। শ্রেয়সী রুমে এসে প্রিয়কে এমন করে হাসতে থেকে অদ্ভুত চোখে তাকালো। মেয়ে কি পাগল হলো নাকি? এরা ভাই বোন দুজনেই মাতাল। উফ, কোথাও শান্তি নেই কেন? উত্তপ্তময় এক মনোরম সকাল। সূর্যের তীক্ষ্ণ রশ্মি গায়ে মাখলেও মনে হচ্ছে খুব মিষ্টি সেই প্রখর উত্তপ্ত রশ্মি। শ্রেয়সী ঘুম ভেঙেছে বহুক্ষণ পূর্বে। ফজরের সালাদ আদায় করে পুনরায় চোখে ঘুমখুমারি ধরা দেয়নি তার। বর্তমানে ঘুমকুমারির সঙ্গে তার ঠিক ভাব জমানো যাচ্ছে নাকি মুশকিল বলুন তো। হৃদ মাঝারে কোনো এক অদ্ভুত যন্ত্রণা প্রচণ্ড পীড়া দিচ্ছে তার। যন্ত্রণা হেতু এই মুহূর্তে তার ঠিক ঠাহর করা যাচ্ছে না। পিওর রুম হতে বেরোলো সে। মেয়েটা ঘুমিয়ে আছে। হাঁটতে হাঁটতে শ্রেয়সী রুদ্রের রুমের সামনে পৌঁছালো। কাল তো গায়ক সাহেব নিশ্চয়ই বাড়ি ফেরেননি। তাকে ধমক দিয়ে তো ফোন কেটে দিল। আর কোনো চিন্তা ভাবনা না করে চুপ করে সে রুদ্রের রুমে ঢুকে পড়ল। রুমের লাইট অফ, তাতে কি? আগের বার সে যখন এই রুমে এসেছিল সুপারস্টারের বিছানা তার বড্ড আরামদায়ক ঠেকেছিল। ইস, বসতেই কেমন ঘুম পেয়ে যায়। রাতে তার ঘুম হয়নি ঠিকঠাক। এখন তার লম্বা একটা ঘুম দরকার। বদলোকটা কখন আসবে তার কোনো সিউরিটি নেই। এর সুযোগখানি নেওয়াই যায়, ক্ষতি কি তাতে? শ্রেয়সী ঝপাত করে নিজের গা এড়িয়ে দিল বিছানায়। পাশে হতে কোলবালিশখানা টেনে ঠ্যাঙের মাঝে ঢুকিয়ে নিল কৌশলী সযত্নে। পুনরায় ঘুমকুমারির সঙ্গে ভাব জমল তার। ধরা দিল তার চোখে। নাসাগন্ধে মাতাল করা মিষ্টি পারফিউমের সুভাষের অস্তিত্ব টের পেতেই ঘুম ছুটে গেল শ্রেয়সীর। জড়িয়ে ধরা পাশবাড়ির হঠাৎ করে বেশ বড়সড় অনুভূত হলো তার। পাশবাড়ির হতেই মিষ্টির সুভাষ আসবে কিভাবে? নড়তে গেলেই নড়তে পারল না শ্রেয়সী। পারবে কিভাবে? এক বলিষ্ঠ পুরুষালী হাত রমণীকে গভীরভাবে আলিঙ্গন করে নিয়েছে সেই কখন। তা হতে ছোটার উপায় নেই যে। শ্রেয়সী কর্ণে ভেসে এলো ঘুম জড়ানো আদুরের স্বর। সায়ু পাখি, নড়িও না প্লিজ, ঘুমোতে দাও। বলতে দেরি মুহূর্তে তার গলার ভাঁজে মুখ গুজে দিল সুপারস্টার। অস্ফুট স্বরে কিছু বলল, বুঝল না শ্রেয়সী। শ্রেয়সী মধ্যকার থাকা জল যেন ফ্রিজের সংস্পর্শে এসে বরফের মতো জমে গেল মুহূর্তে। মুখে হলো সামান্য ফ্যাকাশে, গালে ফুটে উঠল সামান্যই রক্তিম আভা। তার বুক ধুকপুক করছে চরমভাবে। কিভাবে থামাবে তা সে? কাঁপতে শুরু করবে করবে শরীরখানা। নায়ক সাহেব তাকে মারার প্ল্যান করেছে ভেবে চিনতে। রুদ্রর বক্ষপিঞ্জরের ডিপ ডিপ শ্রুতিমধুর ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে যেন শ্রেয়সী। ক্রমেই যেন তা বৃদ্ধি পাচ্ছে। শ্রেয়সীর নিজস্ব কর রাখল তার হৃৎপিণ্ড অবস্থিত জায়গায়। রুদ্র চোখ মেরে তাকালো। গাঢ় করল হাতের বাঁধন। কোমর ধরে টেনে নিল আরো কাছে। এক পা উঁচিয়ে দিল শ্রেয়সীর পায়ের ওপর। শ্রেয়সী হতবাক হয়ে গেল। কি করছে কি লোকটা? পাগল হয়ে গেল নাকি? রুদ্র শ্রেয়সীর কানের নিচে ঠোঁট লাগিয়ে শব্দ করে চুমু খেল। স্তব্ধ হয়ে গেল শ্রেয়সী। কথা বলার ভাষা হারালো। রুদ্র ঠোঁট মিশিয়েই বলল, আগে জবাব দিন ম্যাডাম, আমার রুমে কি করছেন? তাও আমার বেডে। মতলব কি আপনার? আমার ইজ্জত হরণ করতে এসেছেন? কি করছেন নায়ক সাহেব, ছাড়ুন।
রুদ্র আরও শক্ত করে জড়িয়ে ধরল শ্রেয়সীকে, যেন একদম ভেতরে ঢুকিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। রুদ্র অস্ফুট স্বরে গোঙালো, ফিস ফিস করে বলল, উফ, জান এত নরম কেন তুমি? গলায় মুখ ডুবিয়ে অসংখ্য চুমু খেল তার। বক্ষ বিভাজনে হাত দিতে নিতেই শব্দ করে কেঁদে দিল শ্রেয়সী। রুদ্র মুখ চেপে ধরল তার। রুদ্র কানে কানে কিছু আবদার করল শ্রেয়সীর কাছে। সে সর্বশক্তি দিয়ে মাথা নাড়ল। প্লিজ একবার যান, একটু ব্যথা দিব না, প্রমিস। শ্রেয়সী তবুও মাথা নাড়ল। শায়ু পাখি দেখো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, প্লিজ। শ্রেয়সী তবুও নির্দয়ের মতো হেঁচকি তোলা স্বরে বলল, আ- আ- আমি আমি দাদুকে সব বলে দিব। দাদু। উঁচু গলায় ডেকে উঠলেন সে। রুদ্র পুনরায় তার মুখ চেপে ধরল। জানে মেরে দেবো বেয়াদব। রুদ্র আপনি কেমন অসভ্য। নেশা ভরা চোখে তাকালো তার দিকে। মায়া হলো না পাষাণ মেয়েটার। প্লিজ জান। হুম। রুদ্র শ্রেয়সীকে তার নিচে শুইয়ে দিল, প্রচন্ড জোরে কামড় বসানো তার বক্ষ গহ্বরে। আহ। রুদ্র চুল খামচে ধরল শ্রেয়সী। রুদ্র তাকে ছাড়িয়ে দিল। ওয়াশরুমে ঢুকে গেল দ্রুত। তার নিজেকে শান্ত করা দরকার। প্রিয় নারীর গভীর সংস্পর্শে প্রত্যেকটা পুরুষই বেসামাল হয়ে যায়। অনুভূতি শারীরিক চাহিদা হয় প্রগাঢ়। আরও যদি হয় হালাল সম্পর্ক, পুরুষ মানুষকে থামানো বড্ড কঠিন। বোকা মেয়েটা সেটাই থামিয়েছে। কঠিন শাস্তি দেবে রুদ্র তাকে। উফ, অসহ্য যন্ত্রণা। বেয়াদব মেয়ে, কাছে কেন আসতি? শ্রেয়সী উপর হয়ে শুয়ে পড়ল। তার নিঃশ্বাস ওঠানামা করছে প্রবল গতিতে। এটা কি করলো রুদ্র? নিজেকে প্রচণ্ড কষ্টে নিয়ন্ত্রণে নিয়েছে শ্রেয়সী। গায়ে কাঁথা টেনে নিল সে। ভালোবাসি বলার আগেই লোকটা এমন কেন করলো? সে তো এমনটা চায় না। সে চায় পুরুষটাকে হালাল রূপে গ্রহণ করতে। শ্রেয়সী সবার অলক্ষেই টলতে টলতে বেরিয়ে এলো বিশাল বাড়িটি হতে। বদলোক তার জীবনটা তেজপাতা করে দিল। রুদ্র দীর্ঘক্ষণ পর বেরোলো ওয়াশরুম ছেড়ে। বেরিয়ে এসে শ্রেয়সীকে বিছানায় দেখল না। ভাবলো হয়তো প্রিয়র রুমে আছে। মগ্ন হলো নিজ কার্যে। ঘড়ির কাঁটায় সকাল 9:50। শ্রেয়সী ভার্সিটিতে পৌঁছে দেখলো ক্যাম্পাসে সকলে গোল হয়ে কিসে যেন মিটিংয়ে বসেছে। সে এগিয়ে গেল ওদের দিকে। সবার মাঝে পিহুকে দেখলো না। হয়তো আজ আসেনি। ভোরে তো ঘুমেই দেখে এসেছিল। কি ব্যাপার, কি নিয়ে এত গভীর আলোচনা হচ্ছে শুনি? শ্রেয়সীর কথায় আরাফাত তার বক্তৃতা না থামিয়ে বলতে লাগলো, দোস্ত, ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আজ সকালে হেড অফিসে বনানীর নামকরা ব্যবসায়ী ইয়াসির কামালের সমস্ত কালোবাজারের তথ্য কেউ প্রকাশ করেছে। তো তাদের সমস্যা কোথায়? ভালোই তো হয়েছে, শয়তানের মুখোশ খুলে গেছে। শ্রেয়সী, ব্যাপারটা এতটাও সহজ নয় যতটা আমরা ভাবছি। কেন? এরকম আরও অনেকবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। হোয়াইট স্ন্যাক্স কারা তারা? সত্যিই কি শুধু তারা দেশের রক্ষক, নাকি এর পিছনেও আছে বড় কারণ? একজন বড় মাপের সিআইডি অফিসার কেসটা হাতে নিয়েছিলেন। কেসটা নিয়ে তিনি কিছুদিন ঘেটেছেনও, কিন্তু হঠাৎ রিসেন্টলি সে কেসটা অন্য একজনকে হ্যান্ডওভার করেছে। কি কারণ থাকতে পারে এর? সে কেসটা ছেড়ে দিতে চাইলে প্রথমেই ছেড়ে দিত। এত টানাহেঁচড়া করার তো কোনো দরকার ছিল না, তাই না? তাদের প্রত্যেকটা কাজের ধরন একই রকম। নিশ্চিতভাবে বলা যায় ইয়াসির কামালকে আগামীকাল কোনো হসপিটালে ভর্তি পাওয়া যাবে। এবং অবশ্যই তিনি কোমায় থাকবেন। হোয়াইট স্ন্যাক্সের লোকেরা তো তারে মেরেও ফেলতে পারে, কারণ তাদের সম্পর্কে কেউ তো জানে না, তাদের ধরতেও পারবে না। কিন্তু সবার সপক্ষে এভাবে উপস্থাপন করার কারণ কি? অন্তিকা জিজ্ঞেস করো, আচ্ছা, আমরা এগুলো নিয়ে ভাবছি কেন? এগুলো তো আমাদের ভাবার কাজ নয়। রাহুল রাগর করে বলল, আরে আমাদের আরাফাত নিয়ে তো গোয়েন্দা বিভাগে জব করতে চায় বোধহয়, তাই তো তার এত গবেষণা। কই মিয়া, তাই না? চুপ থাক শালা, দেশের বিষয় ভাবতে হবে না? আমরাই তো দেশের ভবিষ্যৎ, দেশের ভালো মন্দ তো খেয়াল রাখতে হবে। তাই তো, ঠিকই বলছস। আরে শালারা এমন কাজগুলো করে কেমনে? এগো পরাণে কি কাপন ধরে না? এসব অন্যায় করে তো ওরা কোনো কালেই ভালো কিছু পাইব না। তুই গিয়ে জিজ্ঞাসা কর না, খবিস কোথাকার। শাওমি দুটোকে থামালো। আরে আরে তোরা চুপ কর, ক্লাসের সময় হয়ে গেছে অলরেডি, চল। শ্রেয়সী গভীর কোনো ভাবনায় মগ্ন। রাহুল তার মাথায় চোকা দিল। কি ব্যাপার, তোর আবার এই ফাতরার মতো মাথায় ভূত ঢুকলো নাকি?
শ্রেয়সী কপাল কুচকালো। ভাষার কি ছিঁড়ি চি কিছু না চল। আর এই সব ভাষা একদম ইউজ করবি না রাহুল। আইসে আমার সতী সাবিত্রী। হ্যাঁ তাই, এইসব ভাষা ব্যবহার করা সত্যিই ভালো নয়, আমার সামনে করবি না। ওকে ভাই, করলাম না, আইসো। রুদ্রর আজকের শুটিং প্রায় শেষ পর্যায়ে। সে কিছুক্ষণ ব্রেক নিল। স্মার্টফোনটি হাতে নিয়ে কল লাগালো শ্রেয়সীর নম্বরে। কেউ ধরল না। পুনরায় রিং বাজলো, এবারও কেউ উঠালো না। রাগের চোটে রুদ্রের চোয়াল শক্ত হয়ে গেল। বেয়াদব মেয়ে ফোন রেখেছে কোথায়? কখনো মেয়েটাকে একবারে কোনো কাজে পাওয়া যায় না। সুপারস্টার বসে আছে একটি টেবিলে, পায়ের ওপর পা উঁচিয়ে। ঠিক তার সামনে বর্তমানে জনপ্রিয় ফিমেল লিড অনুষ্কা ব্যানার্জি। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর দিকে তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধের ন্যায়। শত শত ফ্যান ফলোয়ার তার। নায়করা মুখিয়ে থাকে তার সঙ্গে একটা মুভি করার সুযোগে। অথচ এই একটা পুরুষ যে ইন্ডাস্ট্রিতে আসার পর কারোর সঙ্গে আজ পর্যন্ত সম্পর্কে লিপ্ত হয়নি। অথচ সকল নায়কের কত শত ব্যাড নিউজ ছড়িয়ে রয়েছে চারিপাশে। এমনকি তার মতো সুন্দরী নায়িকার দিকে চোখ তুলে তাকিয়ে পর্যন্ত দেখেনি। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। অনুষ্কা কি সেই দলে পড়তে যাচ্ছে? মনে মনে শয়তানি হাসলে জনপ্রিয় নায়িকা। খুব ভালোভাবেই ফাঁদে ফেলবে এবার সে এই সুপারস্টারকে। অথচ বোকা নায়িকা কি জানে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে? ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি তাক করে এতক্ষণ সবটা পর্যবেক্ষণ করে এক যুবক। তা কি সে জানে? দুপুর গড়িয়ে বিকেল নেমেছে বহুক্ষণ আগে। সায়নী এসেছে বাজার করতে। তার বাবা থাকে লন্ডনে। পরিবারে বড় মেয়ে হওয়া এগুলোর দায়িত্ব তার ঘাড়ে চাপে। সকালে যে রোদ মনে হয় সব জামাকাপড় খুলে সে এখানে বাজারের মধ্যে বসে থাকুক। তাই তো বাজারে আসে সন্ধ্যার আগ মুহূর্তে। রাতে তো একা একা মেয়ে মানুষ এই ঢাকা শহরে বের হওয়া আর বখাটেদের খাঁচায় নিজেকে ছেড়ে দেওয়া সমান কথা। সায়নী দু হাতে ব্যাগ ভর্তি বাজার। সে একা মেয়ে, এত ভারী কি ব্যাগ কি বহন করতে পারে? মা যে কেন এত ফর্দ একেবারে লিখে দেয় কে জানে। তার থেকে কিছুটা সামনে সায়নী তার ফুটা ছাদকে দেখতে পেল। বাহ, তার মনে যেন কিছুটা আশার প্রদীপ জেরে গেল। যতই তাকে ডাকতে নিষেধ করুক তবুও সে ডাকবেই। দ্রুত কদমে এগিয়ে গেল সে আরশাদের দিকে। এক হাতের বাজারের ব্যাগ নিচে নামিয়ে সায়নী আরশাদের কাঁধে টোকা দিল। আরশাদ কানে ফোন লাগিয়ে পিছু ঘুরে তাকালো। সায়নীকে দেখে এই সময় দেখে কপাল কুচকালো। চোখ দিয়ে ইশারা করল কি চাই। সায়নী কপালে ভাঁজ ফেলার ভঙ্গি করে বলল, কেমন মানুষ আপনি বলুন পিএ সাহেব? দেখছেন একটা মেয়ে বাজারে এত ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না। তো তো মানে একটু সাহায্য করতেই পারেন। মনুষ্যত্ব বোধ নেই। সামিয়া তার ডান হাতের ব্যাগ জোর করে আশাদের হাতে ভেজিয়ে ভরে দিল। আরশাদ হতবাক হয়ে এই মেয়ের কার্যকলাপ দেখছে শুধু। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? হাঁটুন সামনে, আমাকে রিক্সা পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। আজব মানুষ তো। আসুন, শুধু সুপারস্টারের পিয়ে গিরগিটি করতে পারেন। আরে আসুন, দ্রুত আসুন, সন্ধে নেমে যাবে। কি আর করার, সেও চলল এই মেয়ের পিছু পিছু। একটা ইজি বাইক ঠিক করে সায়মীকে উঠতে বলল। ভাড়া দিয়ে দিল। সায়মী তাতে বাধা দিলে, আরে আরে কি করছেন? আপনি কেন দিচ্ছেন? ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত। কত বড় সাহায্য করলেন আমার। এই মামা, ওনার টাকা ফেরত দিন তো। রিক্সা চালক মামা তার পান খাওয়া লাল দাঁত বের করে দেখিয়ে হাসছেন। কিন্তু যে টাকা একবার পকেটে ঢোকে তা কি আর বের হয়? উফ। কি হলো, দিচ্ছেন না কেন? আরশাদ বিরক্ত চোখে সায়মীর দিকে চাইল। এই মেয়ে, তুমি চুপ থাকো। কোনো টাকা দেওয়া লাগবে না মামা, আপনি জানতো। রাতে পুনরায় রুদ্র কল লাগালো শ্রেয়সীকে। 4-5 বার ফোন বাজার পরেও মেয়েটা তার ফোন তুলছে না। রুদ্র বুঝলো বেয়াদব মেয়ে ইচ্ছে করে তার ফোন তুলছে না। শ্রেয়সী কেন তার ফোন তুলতে যাবে, বয়েই গেছে তার। অন্তিকা জানালার ফাঁক গড়িয়ে তাকিয়ে আছে ওই দূর আকাশের ঝলমল করতে থাকা চাঁদ মামার দিকে। চাঁদ মামাকে কি সুন্দর নক্ষত্রগুলো আলো দিয়ে আরো ঝলমল করে দিয়েছে। কিন্তু তার আশেপাশে তো আলো দেবার মতো এমন কেউ নেই। বাবা দ্রুতই তাকে বিয়ে দিতে তাদের এই টানাপোড়েনের সংসার থেকে তাকে মুক্তি দিতে চাইছে। কিন্তু তার মনে তো শুধু ওই একজনেরই বসবাস। কি করে অন্য কাউকে জায়গা দিবে সে তার হৃদ মাঝারে?
অন্তু কি কখনো তার মতো মেয়েকে পছন্দ করবে? ফোনের রিংটনের শব্দেই ভাবনার জগৎ হতে বেরিয়ে এলো অন্তিকা। ফোনের স্ক্রিনে জল করছে একটি নাম, টপার। অন্তিকা যেন এক বালতি আশার আলো দেখতে পেল। চিত্ত চঞ্চল হলো তার, মুখে ফুটে উঠল হাসি। কোনো আশায় তো সে জানে না, শুধু জানে এই তো তার ভালো লাগছে। ফোন রিসিভ করে কানে লাগিয়ে সালাম দিল সে। অন্তু সালামের জবাব দিয়ে বলল, এবারে কি আমায় চিনতে পেরেছো অন্তিকা? অন্তিকা হ্যাঁ সূচক জবাব দিল। তার জোর গলায় বলতে ইচ্ছে করলো, আপনাকে না চিনে কি উপায় আছে আমার? আমার পুরো হৃদয়টাকেই তো দখল করে নিয়েছেন আপনি। কি করে আপনাকে না চিনে থাকবো? কি করছিলে? আকাশের দিকে তাকিয়েছিলাম। আপনি? হো, তাই নাকি? আকাশে কি আজ বিশেষ কিছু আছে নাকি? জানতাম না তো। হ্যাঁ, আছেই তো। ওই দূর আকাশে এতক্ষণ ধরে একটি ঝলমল করা নক্ষত্রের অভাব ছিল, কিন্তু কিছুক্ষণ আগে তা পূরণ হলো। এখন চাঁদ মামাকে একদম পরিপূর্ণ লাগছে, দেখুন না। তাই নাকি? খুব ইন্টারেস্টিং তো, কিন্তু আমি তো পার্থক্য খুঁজে পাচ্ছি না। অন্তিকা ফিসফিস করে বলল, আপনি পাবেন কিভাবে অন্তু? আপনি তো আর আমার মতো প্রেমে পড়েননি। তো তার ফিসফিসানি অন্তুর কর্ণকুহর অব্দি গেল না। 1 মিনিট নীরবতার পর অন্তু পুনরায় জিজ্ঞেস করো, কি বললে না কেন? খুঁজে পাচ্ছি না। কারণ আপনার সাথে তো তৃতীয় চোখ নেই, তাই দেখতে পাচ্ছেন না। অন্তু শব্দ করে হেসে দিল, তাই নাকি? তোমার তৃতীয় চোখও রয়েছে? দেখতে হবে তো ব্যাপারটা। কাল ভার্সিটিতে আসছো তো? আচ্ছা। আপনি আমায় কেন ফোন করেছিলেন? পুরো প্রশ্ন করার আগেই ফোন কেটে গেল। অন্তিকা যেন অথই সাগরে ডুবলো তার প্রশ্নের। আকাশে সুন্দর স্নিগ্ধ চাঁদখানা, তেমনি সুন্দর সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী স্নিগ্ধ মুখশ্রীখানা। কিন্তু বোকা মেয়েটা কেন বারবার সুপারস্টারকে রাগিয়ে দেয়? সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী গাড়ি এসে থামলো শ্রেয়সীর হোস্টেলের সামনে। জাস্ট 10 মিনিট, তোমাকে নিচে দেখতে চাই মেয়ে। জাস্ট 10 মিনিট, গট ইট? এবার হুমকিপূর্ণ মেসেজে আত্মা কেঁপে উঠল শ্রেয়সীর। 5 মিনিট যাবৎ পায়চারি করলো রুমের এ মাথা থেকে ও মাথা। সর্বনাশ করেছে। সারাটা দিন সে লোকটার ফোন মেসেজে রিপ্লাই দেয়নি। তার সামনে গেলে তো এখন তাকে আস্ত চিবিয়ে খাবে। কি করবে এখন সে? উফ। 7 মিনিটে অলরেডি পেরিয়ে গেছে। শ্রেয়সী যেমন ছিল তেমনিভাবে কোনো রকমে রুম লক করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। রুদ্র গাড়ির সামনে এসে হাঁপাতে লাগলো। তার ও সুযোগ দিল না রুদ্র। গাড়ি থেকে নেমে শ্রেয়সীর কবজি ধরে ঠেলে ফেলে দিল গাড়ির সিটে। নিজেই চড়ে বসলো ড্রাইভিং সিটে। শ্রেয়সীকে আলগোছে টেনে কোলে বসিয়ে দিল। তার প্রাণ যায় যায় ভাব, বুকের মাঝে ডিপ ডিপ শব্দ ক্রমশ বেরিয়ে চলেছে। মস্তিষ্ক বলেছে, এই স্পর্শ তুই সহ্য করিস না শ্রেয়সী, যার জন্য সারাদিন কথা বলি না। পুনরায় আবার তা গ্রহণ করছিস কেন? কিন্তু মন তো চাইছে এইভাবেই থাকতে। ভালো লাগছে। কি করছেন কি? ছাড়ুন। রুদ্র ছাড়লো তো নাই। এক হাতে ড্রাইভ করতে করতে আরেক হাতে আরো শক্ত করে চেপে ধরল শ্রেয়সীর কোমরখানা। মনে হচ্ছে ভেঙে ফেলার পায় তারা। কি করছেন নায়ক সাহেব? ছাড়ুন বলছি, ছাড়ুন। কোমরে চোট পেতে ফুপিয়ে কেঁদে উঠল শ্রেয়সী। এই মেয়ে চুপ, একদম চুপ। এমন ফ্যাস ফ্যাস করে কাঁদবে না। কি হলো, চুপ করতে বলেছি না? সামান্য আদরে ওনার কথা বলা বন্ধ হয়ে গেছে। থাপ্পড়ে গাল লাল করে দিলে বুঝবে আবার কিভাবে কথা চালু করতে হয়। ভাব আমার সঙ্গে দেখাবে না, বেয়াদব মেয়ে। রুদ্র থমকে শ্রেয়সী কান্না থামালেও নাক টানা কমেনি। রুদ্র ওর দিকে টিস্যু এগিয়ে দিল। নাক মুছো। এভাবে রাবিশের মতো নাক টানবে না, ইডিয়েট। গাড়ি চলছে ধীর গতিতে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এভাবে জোর করে? রুদ্র কোনো জবাব দিল না। অতঃপর রুদ্র নিজের গাড়ি থামালো একটা নদীর তীরে। মধ্যে রাতের চাঁদের আলোয় স্বচ্ছ নদীর পানিতে মনে হচ্ছে সেখানেও জন্ম নিয়েছে নতুন চাঁদ, যা সামান্য ঢেউ খেলানো। আকাশের বুকের থেকে নদীর পানির বুকেই যেন তাকে শতগুণ বেশি মানিয়েছে। চাঁদের আলোয় নদীর পানি সহ পাশে থাকা সবুজ ঘাসগুলো যেন চকচক করছে। এই ঝলমলে রূপে কি ঘাসগুলো আনন্দিত হয়তো? রুদ্র করে করে শ্রেয়সীকে নামিয়ে আনলো গাড়ি থেকে। নদীর কিনারে পাতা বেঞ্চে এনে বসিয়ে দিল নিঃশব্দে। নিজেও বসে পড়লো তার পাশে। রুদ্র শ্রেয়সীর কোলে মাথা রাখলো।
চমকে উঠল শ্রেয়সী। এ কি করছেন? চুপ, একটু মাথায় হাত বুলিয়ে দাও তুমি, বেশি কথা বলবে না। উত্তর না পেয়ে শ্রেয়সীর মুখখানা চুপসে গেল। রুদ্র তার কোমরে মুখ গুজে দিল। অনুভূতির মিশ্রণে কুকড়ে গেল শ্রেয়সী। আমায় ইগনোর করছো কেন? হঠাৎ কিছুটা ভরকে গেল শ্রেয়সী। সে জানতো তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু তা এত দ্রুত তা কল্পনা করেনি সে। ভেবেছিল সুপারস্টার তার মতো মেয়ের থেকে কিছুদিন ইগনোর পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু এই লোক তো উল্টো সুর গাইছে। কি জবাব দেবে এখন সে? সে তো আর বলতে পারবে না আপনি আমাকে গভীরভাবে স্পর্শ করেছেন তাই কথা বলছি না। ছি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আসলে আসলে আমি চাই না আমার স্বামী ব্যতীত কোনো ছেলে আমায় গভীরভাবে স্পর্শ করুক, কিন্তু আপনি আমায়। চুপ, একদম চুপ। রুদ্র শ্রেয়সীর ঠোঁটে আঙুল দিয়ে তার কথা বন্ধ করে দিল। কিছুক্ষণ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলে রুদ্র শ্রেয়সীর চোখের অতলে, তারপর বলল, কান খুলে শুনে রাখো মেয়ে, তুমি আমার একটা মাত্র বউ। আশা করি এখন আছো, ভবিষ্যতেও থাকবে। পরবর্তীতে এইসব ফাউল লেম এক্সকিউজ দিয়ে কিন্তু পার পাবে না মেয়ে, শাস্তি তোমায় পেতেই হবে। শ্রেয়সী আশ্চর্যজনিত চোখে রুদ্রের দিকে চেয়ে আছে। কি বলছে কি লোকটা? সে তার বউ কি করে সম্ভব? কিভাবে? কখন? তার নিজের বিয়ে হলো অথচ সে জানলই না। কিসব বলছেন? আমি আপনার বউ হলাম কিভাবে নায়ক সাহেব? কেন, সেদিন তো নিজেই রেজিস্ট্রি পেপারে সাইন করে এলে। কবে, কখন, কিভাবে? সেদিন তোমার ক্লাস শেষে আমার ভ্যানিটি ভ্যানে নিজের হাত দিয়ে করেছো সুইটহার্ট। শ্রেয়সী হতভম্ব হয়ে গেল মুহূর্তে। তার কান্নায় গলা ভেঙে আসছে, কিন্তু চোখ দিয়ে ঠিকরে বের হচ্ছে না কেন? এত বড় বোকামি সে কি করে করতে পারলো? কেন সে সেদিন পেপারটায় সাইন করার আগে দেখে নিল না? কি জবাব দেবে সে তার ভাইকে? বাবাকে সে কি বলবে? একা একা আমি তোমাদের ছাড়াই বিয়ে করে নিয়েছি বাবা। আর তার মা, তাকে কি বলবে? শ্রেয়সী রুদ্রকে জোর করে নিজের কোল থেকে উঠিয়ে দিল। কেন করলেন এমন? এখন আমি সবাইকে কি জবাব দিব? আমি আমার পরিবারকে। আমি যা চাই আমি সেটা আদায় করে নিই সুইটহার্ট, আর তোমাকে কিছু বলতে হবে না কাউকে। বলবো তো আমি, তাদের বলার দায়িত্ব আমার, ঠিক আমার স্টাইলে। রুদ্র প্রণায় শ্রেয়সীর কোলে মাথা এলিয়ে দিল। আকাশের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। কিছুক্ষণ কেটে গেল নীরবতায়। রুদ্র ভাঙল সেই নীরবতার দেয়াল। একটা 2 বছরের শিশুর ছোটবেলাটা কিভাবে মা বাবা ছাড়া কাটে বলতে পারো প্রিয়সী? কেউ তার সঙ্গে মিশে না, খেলাধুলা করে না, স্কুলে গেলে সবাই তাকে এড়িয়ে চলে। আবার ছোট্ট বোনটা যখন অন্য ছেলে মেয়েদের মা বাবা হাত ধরে তাদের স্কুলে নিয়ে যেত আসতো, ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। কি দোষ করেছিল আমার বোনটা যে তাকে ইলিয়াস চৌধুরী আর শুভ্রতা চৌধুরী রেখেই পরপারে পাড়ি জমালো? কেন সৃষ্টিকর্তা এমনটা করলো বলতে পারো সায়ু পাখি? 12 বছরের আমি খুব যত্নে বড় করেছি আমার বোনটাকে, যখন যা চেয়েছে তাই দিয়েছি। শ্রেয়সী দেখল রুদ্রের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অবাক হলো সে। কি আশ্চর্য, এই শক্তপোক্ত লোকটাও কি কি কাঁদতে জানে? তোমায় ছোঁয়ার ইচ্ছে আমার ভীষণ পীড়া দিচ্ছে, বলো কবে ছুতে দেবে, কবে আমার আবার হবে, বলো কোন তারিখে কবে। রাতের অন্ধকার কেটে সূর্য তার নিজস্ব আলো ছড়িয়ে দিয়েছে পুনরায় এই ধরণীতে। নিজের কর্মস্থলে যাওয়ার জন্য কেবলই ফ্ল্যাটের দরজা খুলছিল পিয়ম। দেখতে পেল তার সামনে পিউ দাঁড়িয়ে আছে। পিয়ম পুনরায় দরজা লাগাতেই যাচ্ছিল, কিন্তু পিউ তা হতে দিল না। হাত দিয়ে ছেড়ে আটকে দিল খুব সহজেই। পিয়ম তার ভাবভঙ্গি আগের থেকে আরো গম্ভীর করলো। পিহু ঠাট্টা স্বরে বলল, কি ব্যাপার পিয়ম ভাই, বাড়িতে অতিথি এসে আছে আর আপনি তাকে আপ্যায়ন না করে উল্টো দরজা আটকে দিচ্ছেন? এটা তো ব্যাড ম্যানার্স পিয়ম ভাই। ছ্যা। কি জন্য এসেছিস? কি জন্য এসেছি মানে? আপনার বাসায় কি আসা বারণ নাকি? কই, কোথাও তো দেখলাম না নোটিসে যে সিআইডি অফিসার পিয়ম মির্জার বাসায় কারোর আসা বারণ। কই কই দেখেন দেখি, আমি একটু দেখি। তোর ফালতু কথা শুনতে চাইনি আমি পিহু, কেন এসেছিস সেটা বল। পিউ পিয়মের দিকে ঘুরে গম্ভীরভাবে চোখ রাখলো তার প্রাণপ্রিয় পুরুষের চোখের গহ্বরে। আপনি তো খুব ভালো করেই জানেন পিয়ম ভাই আমি কেন আসি আপনার কাছে।
পিয়মও তাকালো তার অতি প্রিয় রমণীর চোখের অতলে। মনে পড়ে গেল কিছুদিন আগে সেই ভয়ঙ্কর রাতের কথা, দ্য হোয়াইট স্ন্যাক্স। সেদিন রাতে কারো ফোনে পিয়ম ছুটে যায় শহরের মাঝে সেই ভয়ঙ্কর স্থানে। সে একাই গিয়েছিল। খুঁজতে খুঁজতে পৌঁছায় সেই সূক্ষ্মভাবে তৈরি করা সুড়ঙ্গের সামনে, দি হাউস অফ হোয়াইট স্ন্যাক্স। সে কি সত্যি নিজেই খুঁজে পেল স্থানটি, নাকি কেউ খুব সূক্ষ্মভাবে তাকে এখানে পৌঁছানোর রাস্তা তৈরি করে দিল? সে অতি সতর্কতার সাথে ভিতরে প্রবেশ করতেই সম্মুখীন হয় এক কঠিন সত্যের, যা তার ভাবনার থেকে অধিক উত্তেজনাপূর্ণ, বিস্ময়কর। এক অতীব সুন্দরী রমণী বন্দুক তাক করে আছে একজন হলদে পোশাক পরা ব্যক্তির মস্তকে। কোনো কথাবার্তা ছাড়াই সিআইডি অফিসার পিয়ম বন্দুক ঠেকালো সেই রমণীর মাথায়। কি ব্যাপার? রমণীটির তো ভয় পাওয়া উচিত। তাকে ধরে ফেলেছে অফিসার। কই, তা তো হচ্ছে না। রমণী চমৎকারভাবে হাসল। খুব সূক্ষ্ম উপায়ে পিয়মের ঠেকানো বন্দুক হাত দিয়ে মুঠো করে ধরে নিয়ে এলো নিজের কবজায়। বন্দুক ধরে পিছু ঘুরে তাকালো রমণী। পিয়মের কলিজা কেঁপে উঠল। এক পা পিছিয়ে গেল সে। সে তো সামান্য ভেবেছিল, এতটাও সত্যের মুখোমুখি তো সে হতে চায়নি। রমণী এক পা করে এগিয়ে আসলো পিয়মের দিকে, আর পিয়ম এক পা করে পেছচ্ছে। কি ব্যাপার অফিসার পিয়মের? সে কি ভয় পাচ্ছে নাকি? তুই এখানে কেন পিহু? পিয়ম সুড়ঙ্গের দেয়ালে ঠেসে দাঁড়ালো। পিহুর পরনে জিন্স, লেডিস শার্ট ইন করা, একদম ফর্মাল গেট আপ। পিয়মের পেছনের দেয়ালে একপাশে তার ডান হাপা উঁচিয়ে আটকে দিল। মাথা থেকে মুখে বন্দুক ঘুরিয়ে স্লাইড করে ফিসফিস করলো, বলল, কি ব্যাপার পিয়ম ভাই, আপনি পেছাচ্ছেন কেন? পিয়ম চট করে পিউর বন্দুক ধরা হাত ধরে ঘুরিয়ে নিয়েই কোমরে চেপে ধরো। কানে কানে ফিসফিস করে বলল, তোর কি মনে হয় আমি তোকে ভয় পাবো? তুই যে অবস্থাতেই থাক না কেন, কঠিন তরল গ্যাসীয়, আমার একটু সোয়ায় তুই সবসময় গলে জ্বলেই হবি। পিউ চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। পিয়ম তাকে যেভাবেই ধরে রাখলো কিছু সময়, তাতে কি পিউর বাঘিনী রূপকে থামাতে সক্ষম হলো অফিসার? পিয়ম তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে এলো উপরে। সামান্য সোডিয়াম আলোর দিশায় বাহিরে এতক্ষণে ছিল প্রবল ঝড়ের তাণ্ডব। এখন ঘুরি ঘুরি বর্ষণ। চাচা কি করে সবসময় ঠিক সময় চলে আসে ধরণীতে? কিভাবে জানলো পিয়মের এই মুহূর্তে চোখের অস্ত্রগুলো আড়াল করতে হবে? সেটা হোক না মিলেমিশে একাকার বৃষ্টির পানির ধারাই। কি হলো? আপনারা কি দেখছেন? কাজ নেই? গো ইডিয়েট কতগুলো। পিউ ঝাড়ি মেরে সকলকে পাঠিয়ে দিল। তার মাথায় উত্তপ্ত লাভা ফুটছে। পিয়ম ভাই কেন তাকে এই রূপে দেখেও ভরকাল না? কেন কেন কেন? কত নিখুঁতভাবে সেই কেসটা পিয়মের হাতে হ্যান্ড ওভার করেছে। সূক্ষ্ম ভুলগুলো সামনে এনে তাকে এই পর্যন্ত টেনে এনেছে। তাহলে কেন তাকে দেখে অবাক হবে না পিয়ম মির্জা? ওয়াই? নিজকে হাসল পিহু। কেন? ভাবনা থেকে বেরিয়ে এলো পিউর ছোঁয়ায়। পিউ স্পর্শ করলো পিয়মের শ্যামবর্ণ মুখশ্রীখানা। চট করিয়ে পিয়ম হাত ধরে ফেললো তার। ছবি না আমায়। পিয়ম ভাই, আপনি কি জানেন আপনাকে রাজি করানো আমার 2 মিনিটের কাজ? পিয়ম কৌতুকপূর্ণ হাসল। তোর কি মনে হয় তুই বিদেশ গিয়ে কারেন্ট শিখতে পারছিস, মাফিয়ার সঙ্গে হাত মেলাতে পারিস, মানুষকে নির্মমভাবে অত্যাচার করতে পারিস, কিন্তু এই পিয়ম মির্জাকে কাবু করতে পারবি না, সেটা নিজে না চাইলে। পিউ চমৎকারভাবে হাসল। বাহ, ভালোই তো খোঁজ নিয়েছেন দেখছি। তা আপনি হয়তো জানেন না, আপনার সঙ্গে আমার খেলা তো কেবল শুরু মিস্টার পিয়ম মির্জা। ইউ আর টোটালি ফিনিশড। তার বাক্য বচনে মোটেও ভরকাল না পিয়ম। উল্টো প্রত্যুত্তর করল, রুদ্র এই সম্পর্কে অবগত? পিয়মের প্রশ্নে শব্দ করে হেসে দিল পিহু, ওরফে পিয়ন্তিকা চৌধুরী। পিহু, ফিমেল লিডার অফ হোয়াইট স্ন্যাক্স। আপনার কি মনে হয় মিস্টার পিয়ম? পিহু চট করে পিয়মকে শক্ত করে জড়িয়ে ধরে রইল 2 মিনিট, তারপর ছেড়ে দিয়ে গটগট পায়ে বেরিয়ে গেল। হুমকি দিয়ে গেল ফোন দেওয়ার সাথে সাথে ধরা চাই। পিয়ম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে ভেবেছিল তার প্রিয়তমা হয়তো সামান্য একজন, যে শুধুই হসপিটালে ঢোকার ব্যবস্থা করে দিত হোয়াইট স্ন্যাক্স লোকেদের। কিন্তু পিয়ম ভাবতে পারেনি যে নিজেই লিডার, সে আর কি সাহায্য করবে। তাচ্ছিল্য হাসি হাসত সে। তাই তো এই ইনভেস্টিগেশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে সে। যেখানে তার প্রিয়তমা আড়াল হয়েই অপরাধীদের শাস্তি দিতে চায়, সেখানে সে কেন শুধু শুধু হস্তক্ষেপ করবে? সায়মীকে আজ রাতে হঠাৎ করেই পাত্রপক্ষ
দেখতে আসবে। তার বিদেশি বাপ বিদেশি ছেলে ঠিক করেছে ওখানে বসে বসে। পছন্দ হলে নাকি আজই আকত করিয়ে রাখবে। রাগে মাথা ফেটে যাচ্ছে সায়মী। তার বাপের গুষ্টি কিরায়, তার কাছে না শুনে না জেনে বিয়ে ঠিক করে রাখে। তার উপর বিদেশি বান্দর, দেখা নেই শোনা নেই, হুট করে বিয়ে। কেবলই তার এনজয় করার লাইফ। ভার্সিটিতে উঠেছে কই আনন্দ করবে মস্তি করবে, তা না সোজা বিয়ে। অসম্ভব। সে করবে বিদেশি বান্দরকে বিয়ে? কখনো না। সে সারা রুমময় পায়চারি করছে। কি করবে কি করবে? রাত তখন প্রায় 8টা বাজবে বাজবে ভাব। পাত্রপক্ষের আগমন ঘটবে 9টায়। ইয়ে সায়মী দ্রুত ফোন হাতে নিয়ে কল লাগালো কাউকে। ওপাশ হতে ফোন রিসিভ হতেই শুরু হলো তার আদেশমূলক কথাবার্তা। এই সুপারস্টারের চামচা, এই যে এই মুহূর্তে আমাদের বাসার সামনে আসুন। কি আজব, আমি কেন তোমাদের বাসার সামনে যেতে যাব? আসতে পারবেন না মানে? আসতে পারবেন না মানে কি? হ্যাঁ, কোমরে বাঁধার সময় তো ঠিকই ধরতে পেরেছিলেন, এখন কেন আসতে পারবেন না? বলুন বলুন। বেশি বাড়াবাড়ি করবে না সাইমি, রাখো, ব্যস্ত আছি। কিসের বাড়াবাড়ি? আপনার ব্যস্ততা আমি খেতাই পুরি। অসভ্য চামচা। আশাদ কল কেটে দিল। মেয়েটার মাথায় স্ক্রু বোধহয় কয়েকটা ঢিলা হবে। সায়মী আশাদের কল কেটে রাহুল আর আরাফাতকে কল লাগালো। এই হারামির দল এক্ষুনি আমার বাসায় নিচে আয় দুটো। সাথে করে অটো রিক্সা নিয়ে আসবি বলে খট করে কল কেটে দিল। রাহুল আরাফাত তাজ্জব বনে ফোনের দিকে তাকিয়ে রইল। কি হলো এটা? কি বললো মেয়েটা হুট করে? মাথাটা তা খারাপ হলো নাকি? কিছুক্ষণের মাঝে রাহুল আরাফাত হাজির। তারা ফোন লাগালো সায়মীকে। এই পেতনি, তুই কোথায়? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মশার কামড় খাবো নাকি? দ্রুত আয়। প্রপোজ করার থাকলে দ্রুত এসে করে যা। উপরে তাকা হারামির দল। আজন্মের প্রপোজ কোনো বিয়ে খাওয়াবো তোদের, ওয়েট। ওরা চট করে মাথা তুলে উপরে তাকাতেই হতভম্ব হয়ে গেল। সায়মী দোতলা থেকে শাড়ি ধরে নিচে নামছে, আরেক হাতে ফোন। মেয়েটা কি পাগল? পরে হাত পাড়া ভাঙার আয়োজন করেছে নাকি? ওখান থেকে পড়লে মরবে তো নাই, আরো হাত পাগুলো ভাঙবে। সায়মী নিচে লাফ দিয়ে নামলো। এই অবিবাহিত মহিলার সামনে পথ দিয়ে না এসে এখান দিয়ে নামছিস কেন? সায়মী ফিসফিস করে বলল, পাত্রপক্ষ দেখতে আসবে তাই পালাচ্ছি। রাহুল আরাফাত দুজনের দিকে তাকিয়ে চোখাচোখি করো। অর্থ তুমি কি ঠিক শুনলাম মামা? সায়মীর মতো রাহুলও ফিসফিস করে বলল। তো বিয়ে না করে পালাচ্ছিস কেন? তখনই দূর হতে মাইক্রোর আভাস পাওয়া গেল। সায়মী ওদের নিয়ে সাজগোজ অবস্থায় দৌড় লাগালো অটোর দিকে। আরে কথা বলতে না বলতেই দৌড়ে বিদেশের বান্দর চলে এসেছে। কিছুক্ষণ আগেই মাকে দেখানোর জন্যই সাজগোজ করছিলাম যে। অটো ছাড়তেই যেন হাফ ছেড়ে বাসত সকলে। সায়মী পুনরায় ফোন লাগালো পিহুর নম্বরে। এই ছাদপুটো কোথায় বললো তো? ফুটা ছাদ মানে? ও আরশাদ ভাইয়া, সে তো ড্রয়িং রুমে ভাইয়ের সাথে কথা বলছে। ব্যাস, কল কেটে দিল সায়মী। আর কিছু শোনার তার দরকার নেই। শুধু শুধু ফোনের টাকা নষ্ট করে কি লাভ? অটো এসে থামলো সুব্রতা মহলের সামনে। রাহুল আরাফাত শুধু ছোট্ট বাচ্চাদের মতো ডাগর ডাগর চোখে স্বামীর কাণ্ড কারখানা দেখছে। বলো তো, এই ভাড়া দিয়ে দ্রুত আয়। এই মেয়ে আচ্ছা কিপটে তো, তাকে সাহায্য করছে আর ভাড়া কিনা তাদেরকেই দিতে বলছে। স্বামী আর কোনো কিছুকে না তাকিয়ে সোজা ড্রয়িং রুমে গিয়ে আরশাদের এক হাত টেনে ধরল। এই চলুন চলুন, এক্ষুনি বিয়ে করব আমরা, আসুন। আশা তার স্যারকে বসে বসে কালকে তাদের প্রোগ্রাম সম্পর্কে বলছিল। স্বামীকে নিজের সম্মুখে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মেয়েটার করা বাক্য ব্যয় যেন সে আকাশ থেকে পড়ল। হাত ছাড়িয়ে নিয়ে চিল্লিয়ে উঠল সে। বিয়ে মানে কিসের বিয়ে? সে তার স্যারের দিকে তাকিয়ে দেখল রুদ্র অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। এখন কি হবে তার? কথার আভাস পেয়ে পিউ দৌড়ে নিচে নামলো। ততক্ষণে ওমর চৌধুরীও নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। কি ব্যাপার দাদু ভাই, কি হয়েছে, কোনো সমস্যা? পিউ সায়মীকে বলল এটা তার দাদু। আশাদ বলতে কিছু চাইলো, কিন্তু কিন্তু তা হতে দিল না সায়মী। সে দৌড়ে দাদুর কাছে চলে গেল। ন্যাকা কান্না সুরে বলল, দাদু
তোমার নাতি আমার সঙ্গে কতগুলো মাস প্রেম করে এখন বিয়ে করতে চায় না। আজ আমাকে দেখতে আসার কথা তো নিজেই পালিয়ে এলো। বলো এখন ভালো করেছি না? চিট করতে চাইছিল তোমার নাতি। নাতির কথা শুনে ওমর চৌধুরী চট করে রুদ্রের দিকে তাকালো। রুদ্র প্রচণ্ড জোরে কেসে উঠল। এই মেয়ে বলে কি? বউ থাকতে আবার প্রেম? অসম্ভব। সে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ইশারা করলো, আমি না, আমি না, আরশাদ করেছে। এই মেয়ে তো দেখছি রুদ্রর প্রেস্টিজ নষ্ট করে দেবে। ওমর চৌধুরী যেন হাফ ছেড়ে বাসলেন। নাতির কথা শুনে তার প্রাণ যায় যায় অবস্থা। আরশাদ চোখ বড় বড় করে তাকালো। সো কবে প্রেম করলে? হায় খোদা। ওমর চৌধুরী হালকা গলা খাকারি দিয়ে শাওমিকে বলেন, তো দিদি ভাই, তুমি কি এখন আরশাদ দাদু ভাইকে বিবাহ করতে চাও? শায়মি জোরে জোরে মাথা দোলালো। আচ্ছা। আরশাদ না সূচক বাক্য আওড়ালো, কিন্তু তার কথা যেন কেউ শুনলই না। আরশাদ এবার রুদ্রের দিকে তাকালে রুদ্র চোখ এদিক ওদিক করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, যেন সে কিছুই জানে না। তার দিদি ভাই, বিয়ের জন্য তো জন্ম নিবন্ধন বা আইডি কার্ড বা ছবি দরকার হয়, সেগুলো সঙ্গে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়েই এসেছি। ওমর চৌধুরী রুদ্রকে নির্দেশ দিলেন বিয়ের বন্দোবস্ত করতে। রুদ্র হ্যাঁ সূচক মাথা নাড়ল, বিড়বিড় করে কি বলল, এই বিয়ে তার ইজ্জতের ফালুদা বানিয়ে ফেললো। আধ ঘন্টার মধ্যে কাজে এসে উপস্থিত শুভ্রতা মহলে। অবশেষে আরশাদ ও শায়মি দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, সেখানে নেই কোনো অশ্লীলতার ছোঁয়া। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী এক অটুট বিশ্বাসের সহিত নিজেদের নতুন জীবন শুরু করেন। সেখানে নেই কোনো দ্বিধাবোধ। আমাদের সমাজের নারী পুরুষ দ্রুত বিবাহ না করার জন্য একটা কৌশল অবলম্বন করে, আর বর্তমানে তা হচ্ছে পড়াশোনা। তাদের অজুহাত, পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করবেন। আরে কিসের নিজের পায়ে দাঁড়া? তুই কি এখন অন্যের পায়ে দাঁড়িয়ে আছিস নাকি রে? নিজের পায়ে দাঁড়ানো তো একটা ছুতো মাত্র। আসলে এতক্ষণ বিয়ে করলে তো ফ্রিডম লাইফ স্পেন্ড করতে পারবে না, হাজারটা বয়ফ্রেন্ড জোটাতে পারবে না। আরে ইসলাম বলেছে ছেলে মেয়ে সাবালিকা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিবাহ হওয়া উচিত, আর তারা পড়াশোনার অজুহাত খুঁজিস? ইসলামে সকলকে সর্বোচ্চ সাধ্যমতো জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, কিন্তু তাই বলে তো তোদের নোংরামি করতে বলেনি। একজন নারী পুরুষ যখন সাবালিকা হয় তখন তাদের একে অপরের লিঙ্গের প্রতি আলাদা আকর্ষণ থাকে। তাই তো ইসলাম আমাদের সহজ সমাধান দিয়েছেন বিবাহ। কি চমৎকার! নিজের বউয়ের সাথে তুই যা খুশি তাই কর, যেভাবে ইচ্ছা খাইস বেটা, অন্যের মেয়ের দিকে কেন তাকাবি রে বেটা? কিন্তু এর মাঝেও তো ব্যতিক্রম হয়েছে। পৃথিবীর সবাই তো একই কাতারে পড়ে না। কিছু সত্যি সত্যি নম্রভদ্র ছেলে ও মেয়ে আমাদের সমাজে দেখা যায়। আপনারা বোরখাটা পরলেন না পরলেন, অবশ্য জামা ওড়না তো ঠিকভাবে পরুন। নিজেদের অতি গোপনীয় অঙ্গগুলি এভাবে খোলামেলা দেখাবেন না, সেগুলো যে খুব দামি। আসলে আমাদের সমাজটাই এমন, মুখের উপর সত্যি কথা বললে সকলেরই তেতো লাগে, বা আমরা সেগুলো এড়িয়ে যাই। আসলে এটা আমাদের তৈরি করা একটা অভ্যাস। আবার চাইলে তাই আমরাই এটা পরিবর্তন করতে পারি। কিন্তু ওদের বিবাহ শেষে ওমর চৌধুরী দুজনের হাত এক করে দিলেন, দোয়া করেন তারা সারা জীবন আল্লাহর রহমতে সুখে শান্তিতে বসবাস করুক। আর সাথে বাবা মা নেই, বাবা মারা গিয়েছেন অনেক আগে, মা মারা গিয়েছেন 4 বছর হলো। তার একটা বোন হয়েছিল এই পিহুদের বয়সেরই, কিন্তু অভাবের সংসারে তাকেও দত্তক দিয়ে দেন বাবা। আজ পর্যন্ত তার বোনের খোঁজ পায়নি সে। স্বামী আশাদের কানে কানে ফিসফিস করে বলল, এই যে সুপারস্টারের চামচা, ওপস সরি, সামিয়া লক্ষ্মী মন্তব্য জামাই, আমার জন্য কিন্তু লাগেজ সাজিয়ে আনবেন, একদম বিয়ের কোনাদের যেমন দেয় ঠিক তেমনভাবে। আরও কত শখের দিনের শখ, আমার কত দিনের শখ। আশার চোখ বড় বড় করে তাকালো তার দিকে। এই মেয়ে বলে কি? তাকে তো ফুতুর বানিয়ে ছাড়বে। পিউ স্বামীকে চঞ্চল কণ্ঠে বলল, এই চল চল, তোকে আশাদ ভাইয়ের রুমে দিয়ে আসি। সে তো আমার আরেকটা ভাই, আমি কিন্তু আপনার একমাত্র ননদিনী ভাবিজি, বুঝেছেন?
তাদের কথার ঢঙে সকলেই হেসে দিল। রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। আশা তার বাহিরের কাজ সামনের রুমে এসে দরজা আটকে দিল। সোজা ঢুকে গেল ওয়াশরুমে। একদম গোসল করে তবেই বেরোলো। খাটের উপর বসা পরিচিত রমণীর মুখশ্রীখানা দেখে কিছুটা চমকে গেল সে। তখনই মনে পড়ল এটা তার সদ্য জোর করে করা বিবাহিত বউ। মনে মনে হতাশ নিঃশ্বাস ত্যাগ করল পুরুষটি। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে দেখল তার পরনে প্লাজো টি শার্ট। কি আশ্চর্য, একটু আগেই না তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পেল। তাছাড়া বিয়ের রাতে কেউ এভাবে থাকে বুঝি? কই, সেদিন তার বন্ধুর বিয়েতে গেল বাসর ঘরে ঢোকার জন্য তার বন্ধুর সে কি তাল বাহানা। বউকে সুন্দর করে শাড়ি পরে বসিয়ে রাখা হয়েছিল ভেতরে, আর তার বেলা বউ প্লাজো আর টি শার্ট পরে বসে আছে বরের জন্য। শুধু বসে নেই তো, সঙ্গে আবার আচারও খাওয়া হচ্ছে। কিসের? তেঁতুল। উফ, তেঁতুল নাম উচ্চারণ করতে গিয়েই তো তার জিভে জল চলে এসছে। আর এই মেয়ে দেখো কি আরাম করে খাচ্ছে। এই মেয়ে, তুমি এইভাবে এখানে বসে আছো কেন? বিয়ে করে কি উদ্ধার করে ফেলেছো নাকি? যাও পিহুর রুমে গিয়ে ঘুমাও। আশাদের রাগতপূর্ণ কথা শুনেও স্বামীর কোনো ভাবান্তর হলো না। সে আচার খেতে খেতে আরো ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, আমার জন্য লাগেজ সাজিয়ে এনেছেন? অদ্ভুত মেয়ে তো তুমি, কথা কানে যায় না। পিহুর রুমে যাও। কথার পিঠে উল্টো কথা বলছো, জানে ভয় নেই? আমি পিহুর রুমে কেন যাব বলুন তো? পিহু কি আমার বর নাকি? আস্তাগফিরুল্লাহ, আমার বর তো আপনি। জামাই রুম ছেড়ে অন্যের জনের বউর ঘরে আমি কেন যাব? আশ্চর্য! আমি থাকবো আমার একমাত্র স্বামীর ঘরে। আর সেখানে আমাকে ভয় পাওয়ার কি আছে বলুন তো? সুপারস্টারের বিয়ে। আপনি বাঘ নাকি ভাল্লুক? আশ্চর্য, বর্তমানে কেউ বাঘ ভাল্লুককে ভয় পায় নাকি? নিজের সদ্য বিবাহিত বউয়ের মুখের এমন খই ফোটার মতো বুলি শুনে বিস্মিত হলো আশা। কোথায় বউ হবে এমন, সে কথা বললেই লজ্জাবতীর গাছের ন্যায় নুয়ে পড়বে। কিন্তু এই মেয়ে, কথা পিছে কথা তার দাবালনের মতো ছুটেই চলেছে। এই কোন মেয়েকে বিয়ে করলো সে? এই যে মেয়ে, এত যে বড় বড় ফরম কাটছো, বাড়ি থেকে যে পালিয়ে এসেছো, কি বলবে তাদের গিয়ে এখন? ওমা, আমি কেন বলতে যাব বলুন তো? আপনি? এই মেয়ে বলে কি? আমি অবশ্যই। আমি তাদের কি বলতে যাব? কি আবার? আপনি বললেন আপনি আমাকে বিয়ে করেছেন এবং সবাই যেন মেনে নেয়, এই বুঝিয়েই বলবেন। আশাদের বিরক্তি যেন নিগড়ে পড়ছে। আমি কেন বলতে যাব? আপনি বলবেন না তো কে বলবে? বিয়ে তো করেছেন আপনি, বউয়ের কোমরে ধরে রেখেছেন আপনিই তো। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আশাদ স্বামীর দিকে এগিয়ে গিয়ে তাকে খাটের সাথে চেপে ধরল। কণ্ঠে তার স্পষ্ট রাগ, চোখ কিছুটা লাল। এবারে সাহসী স্বামীও যেন ভয় পেয়ে গেল কিছুটা। তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি দেখে ভেবো না আমি মোটেও ভদ্র। এই আরশাদ মুনতাহিলের দুনিয়া থেকে তোমার দুনিয়া সম্পর্কে আলাদা। সো আমার সঙ্গে পাঙ্গা নিতে এসো না মেয়ে। জ্বলন্ত আগুনের লাভার পুড়ে ছাই হয়ে যাবে। মাইন্ড হট। পরবর্তী কথা বলার সময় মেপে কথা বলবে আমার সাথে। বিয়ে করছো ভালো কথা, এটা নিয়ে থাকো, বেশি বাড়বড় না, ছুঁড়ে পড়ে যাবে মেয়ে। হুমকি দিতে দিতে আশাদ স্বামীকে আরো জোরে চেপে ধরেছে। ব্যথা পেয়ে স্বামী কিছুটা অস্ফুট স্বরে গোঙালো। আশাদ তাকে ছেড়ে দিয়ে আদেশ দিল, পিওর রুমে গিয়ে ঘুমাও। বিয়ে যেহেতু হয়েছে, তোমার সমস্ত দায়িত্ব আমি পালন করব। তোমার বাবা মাকেও আমি বুঝিয়ে বলবো। স্বামী আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে এলো রুম ছেড়ে। নিঃশব্দে পিহুর পাশে গিয়ে শুয়ে পড়ো। চোখ বন্ধ করে সবটা অবলোকন করলো পিহু। পৃথিবীর বুকে সকাল নেমেছে সেই কখন। সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী এসেছে তার পরবর্তী মুভির শুটিংয়ের জন্য। রুদ্রর নিজস্ব ভ্যানিটি ভ্যানে রেডি হচ্ছিল সে। তখন সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলো অনুষ্কা ব্যানার্জি। রুদ্র তাকে দেখে বিরক্ত হলেও কিছুই বলল না। অনুষ্কার হাতে কফির মগ। সে রুদ্রের সাথে ভাব জমিয়ে তাকে কফি সাধল। রুদ্র কোনো ভনিতা ছাড়াই সেটা নিল, নিঃশব্দে চুমুকও দিল। সে অনুষ্কার দিকে এগিয়ে দিল একটি জুসের গ্লাস। সুপারস্টারের হাত হতে জুস পেয়ে তার যেন আনন্দই ধরছে না। ফটাফট সবটা ফিনিশ করে দিল মুহূর্তেই।
কিন্তু তারপর তার দুনিয়া কেমন ঘুরতে শুরু করলো। মাথা ধরে পড়ে গেল মেকআপ আর্টিস্টের ওপর। রুদ্র চট করে সরে দাঁড়ালো। দরজায় দাঁড়ানো আরশাদ আর্টিস্ট এবং নায়িকা অনুষ্কা ব্যানার্জি সেই ঘনিষ্ঠ ছবিগুলো তুলল খুব আবেদনময়ী ভাবে। সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী হাসল শয়তানি হাসি।